ড্রামার শুরুতে আমরা গ্র্যান্ডমাকে দেখতে পাই, যে কিনা তার পুত্রবধূ এবং নাতনিকে মারছিল। তার ছেলে তাকে অনেক বেশি থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শুনছিল না। তার পুত্রবধূ তার মেয়েকে বাঁচানোর জন্য সামনে চলে আসে। বর্তমানে গ্র্যান্ডমার নাতনির জ্ঞান ফিরে আসে, ভাবতে শুরু করে, আমি তো অপারেশন করেছিলাম, আর এখন এই দুনিয়াতে আমি কি হয়ে চলে এসেছি। তার দাদি তাকে মারছিল, হঠাৎ করে সে লাঠিটা সে ধরে ফেলে, আর সে গ্র্যান্ডমাকে পেছনে ধাক্কা দিয়ে দেয়। আসলে এই মেয়েটা তার আসল নাতনি ছিল না, মডার্ন দুনিয়ার একজন ডাক্তারের আত্মা সেই মেয়েটার মধ্যে প্রবেশ করেছিল। মেয়েটি দাঁড়িয়ে তার দাদিকে বলতে শুরু করে, দাদি, আপনি আমাদের এত বেশি ঘৃণাই যখন করেন, তাহলে আমরা ফ্যামিলি সেপারেট করে ফেলি। তার দাদি তাকে বলতে শুরু করে, করতে চাইলে করতে পারো, আমার কোনো কিছুই যায় আসে না, কারণ তুমি আগলে আর আমাদের জন্য অনেক খারাপ ভাগ্য বয়ে নিয়ে আসো, তুমি না থাকলে আরো বেশি ভালো হবে। তারপর সে ঘরে বসে বসে ভাবছিল, সে এই দুনিয়াতে আসার পর অনেক বেশি আগলি হয়ে গেছে এই চিহ্নটার কারণে। এখানে আমার মা আছে, যে কিনা বারবার দাদির কাছ থেকে মার খায়, আর আমার বাবার কাছেও বেশি ভালো কাজ নেই, আর আমার একটা ভাইও আছে। বর্তমানে সে স্যাড হয়ে ভাবছিল, অন্য মেয়েরা টাইম ট্রাভেল করে রাজা হয়, রানী হয়, আর আমি কি হলাম, আমার লাকি চার্ম কোথায়। তখন সে একটা ম্যাজিক্যাল জায়গায় পৌঁছে যায়। তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং আশেপাশে দেখতে শুরু করে, আর সে দেখতে পায় মডার্ন দুনিয়ার সব মেডিকেলের জিনিসপত্র এই জায়গায় ছিল। সে আশেপাশের সব জিনিসপত্র দেখছিল আর ভাবছিল, মনে হচ্ছে এই দুনিয়ায় আমি এই সব কিছু ব্যবহার করতে পারবো। তারপর সে সেই জায়গায় সিপ্রিং ওয়াটার দেখতে পায়। এই পানির ব্যাপারে সবাই বলে বেড়ায়, এই পানির মাধ্যমে সব অসুখই সুস্থ করা সম্ভব। বর্তমানে সে পানি দেখছিল আর ভাবছিল, আমি যদি এই পানি খেয়ে নিই তাহলে কি আমার চেহারার দাগ মুছে যাবে। থাক, আমি আবার পরে আসবো, তারপর দেখবো এ পানি খাওয়ার পর কি আমার মুখের দাগ চলে যায় নাকি। এ কথা বলে সে তখন সেখান থেকে যেতে শুরু করে। তারপর সে আবারও সেই জায়গায় এসে বাইরে যাচ্ছিল। তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো মিস্টার লি এর কাছে যেতে পারো এবং তার কাছ থেকে মেডিকেলের শিক্ষা নিতে পারো, এটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে। সে তখন তার মাকে বলে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, আর আমি বেশি দূরে যাব না। তারপর সে বাইরে যাচ্ছিল আর ভাবছিল, সবার প্রথম আমাকে টাকা ইনকাম করার ব্যবস্থা করতে হবে, কারণ এই জায়গায় সব থেকে বেশি কষ্টের বিষয় হচ্ছে টাকা ইনকাম করা। তার মা তো সেখানে কাজ করতে শুরু করে, আর সে তখন পর্বতে চলে যায় আর সেই জায়গায় অনেকগুলো জড়িবুটি দেখতে পায়। সেখানে সেরকম জড়িবুটি দেখতে পায় যেগুলো ডাক্তারেরা ইউজ করে মানুষকে চিকিৎসা করতে। বর্তমানে সে জড়িবুটি সে নিতে শুরু করে আর ভাবে, আমি যদি এই জড়িবুটি নিয়ে যাই তাহলে আমি একটা ভালো দোকানে এগুলো বিক্রি করতে পারবো। আমার তো মনে হচ্ছে এগুলো আমি ভালো দামেই বিক্রি করতে পারবো। তাই সে সব জড়িবুটিগুলোকে সংগ্রহ করতে শুরু করে। হঠাৎ করে সে পানির আওয়াজ পায়, আর সে কান দিয়ে বুঝতে শুরু করে যে কোন জায়গা থেকে সে পানির শব্দ আসছে। সেখানে সে কিছুটা ভয় পেয়ে যায় এবং তার হাতিয়ার বের করতে শুরু করে, যদি তার কাছে কোনো বিপদ চলে আসে আর যদি কেউ তাকে অ্যাটাক করে বসে। কিন্তু সামনে সে ফ্যাংকে দেখতে পায়, সে আহত অবস্থায় ছিল। সে মনে মনে ভাবছিল, তাকে দেখে তো মনে হচ্ছে সে কোনো বড়লোক পরিবারের। এখন থেকে আমরা আমাদের গল্পের নায়িকাকে সু বলেই রাখবো। সু তখন তার সুপ্রিম ওয়াটার বের করতে শুরু করে আর তাকে চিকিৎসা করার চেষ্টা করছিল। ফ্যাংক এসে পানি খাওয়ায়, তারপর হঠাৎ করেই তার জ্ঞান ফিরতে শুরু করে। তার জ্ঞান ফেরা মাত্রই সে তখন যেতে শুরু করে, আর সু ভাবছিল, আমার পরিবার এরকম কন্ডিশনে নেই, তাই আমি কোনো বড়লোক পরিবারের সাথে জড়াতে পারবো না। ফ্যাং তাকে থামতে বলছিল আর বলছিল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। সু তাকে বলে, তোমার জ্ঞান ফিরে গেছে, তাই আমিও চলে যাচ্ছি। তারপর সে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসে জড়িবুটিগুলো নিয়ে। তার মা জড়িবুটি দেখে বলতে শুরু করে, এগুলো কি? তখন সে বলে, মা তুমি জানো এগুলো কি? এগুলো আমি আজকে সবে গিয়ে বিক্রি করব। কিন্তু তার মা তো এসব ব্যাপারে জানেন, আর তাকে বলে, এগুলো তো জঙ্গলি জানোয়ার খায়। তার মা তাকে বলছিল, তুমি কেন এত বেশি টাকার টেনশন করছো? সু তার মাকে বলে, মা তুমি চিন্তা করো না, আমি জানি আমাদের পরিবারে অনেক টাকার দরকার, এগুলো বিক্রি করে আমি কিছু টাকা পাবো। আমি ছোট বলে কি হয়েছে, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তখনই সেখানে একজন মহিলা চলে আসে আর বলে, তুমি তো ডক্টর লি এর শিষ্য, কি জানি ডক্টর লু কোথায় চলে গেছে, তাই তুমি তাড়াতাড়ি আমাদের সাথে চলো। তারপর টানতে টানতে সে মহিলা তাকে নিয়ে যায়, আর সে গিয়ে দেখতে পায় এটা তো সেই ফ্যাং। আর সে ভাবতে শুরু করে, তাকে তো আমি সেই জায়গায় দেখেছিলাম, সে তো অনেক বেশি আহত ছিল। আর সেখানে সু তাদেরকে সব জড়িবুটির নাম বলতে শুরু করে। ফ্যাং এর মা তো সে নামগুলো শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে বেরিয়ে পড়ে সে জড়িবুটি আনার জন্য। সু ভাবতে শুরু করে, আরেকবার সুপ্রিম ওয়াটার দিয়ে তাকে আমি ঠিক করেই দেই, এই জায়গায় যখন চলেই এসেছি। তাছাড়া ডাক্তারের কাজই তো মানুষকে সুস্থ করা এবং তাকে সাহায্য করা। তারপর সে ম্যাজিক করে তার ম্যাজিক্যাল সব জিনিসগুলো নিয়ে আসে আর তার চিকিৎসা করতে শুরু করে। তার ম্যাজিক্যাল জিনিসপত্র সেখানে ফ্যাংয়ের মা হঠাৎ করে চলে আসে আর দেখে ফেলে। সে তখন তাকে বলতে শুরু করে, যদি আপনি আপনার ছেলেকে ঠিক দেখতে চান তাহলে এসবের ব্যাপারে কাউকে কোনো কিছু বলবেন না, এটা হচ্ছে আমার সিক্রেট, তাই এটার ব্যাপারে কেউই জানে না। আশা করছি আপনিও এই সব কিছু গোপন রাখবেন। সুতাকে চেক করার পর ফ্যাংয়ের মাকে বলতে শুরু করে, মনে হচ্ছে আপনার ছেলেকে ছোটবেলায় কেউ পয়জন দিয়েছিল। ফ্যাংয়ের মা তো টেনশনে পড়ে যায়। সেখানে সুতাকে বলে,
বলে সে ঠিক হয়ে যাবে, কিন্তু তার একটু সময় লাগবে, তাই টেনশন করবেন না। কিন্তু এ কথা আমি বলতে চাই, আপনার আমার রহস্যই রাখতে হবে, এসবের ব্যাপারে যাতে কেউ জানতে না পারে। ফ্যাংয়ের মা তাকে বলে, যাই হোক, তুমি যদি আমার ছেলেকে সুস্থ করতে পারো তাহলে আমি তোমাকে অনেকগুলো টাকাও দিব। ফ্যাংয়ের জ্ঞান ফেলে সে দেখতে শুরু করে কে তাকে দেখার জন্য এসেছে। অন্যদিকে ফ্যাংয়ের চিকিৎসা করার কারণে ফ্যাংয়ের মা তাকে টাকা দিয়েছিল, সে টাকা নিয়ে সে বাড়িতে আসে। বাড়িতে এসে সে তার মাকে টাকা দেখাতে শুরু করে। তার মা তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর তার বাবা তো অনেক বেশি অবাক হয়ে যায়। তার বাবা তো সেই জায়গায় টাকা দেখতে শুরু করে, কারণ সেখানে অনেকগুলো টাকা ছিল। সু বলে, আমি একজনের চিকিৎসা করতে গিয়েছিলাম, আর চিকিৎসা করার বদলে এই টাকাগুলো আমাকে দিয়েছে। তার বাবা তো খুশি হয়। সেখানে সু তার বাবাকে জিজ্ঞেস করে যে জড়িবুটি আমি আপনাকে দিয়েছিলাম সেগুলো বিক্রি করে কত টাকা পেয়েছেন। তার বাবা তাকে ইশারা করে দেখাতে শুরু করে আর বলে, ভালোই টাকা পাওয়া গেছে। সুয়ের মা তো অনেক বেশি খুশি ছিল, কারণ তার মেয়ে প্রথম টাকা ইনকাম করে এনেছে। তারপর সে আবারও ফ্যাংকে দেখার জন্য চলে যায়, আর ফ্যাংয়ের মাকে বলে, মনে হচ্ছে আপনি আপনার ছেলের ভালোভাবে যত্ন নিচ্ছেন। সেখানে ফ্যাংয়ের মা আবারও তাকে টাকা দিতে শুরু করে, কিন্তু সে তাকে মানা করছিল। কিন্তু সে অনেক বেশি জোরাজোরি করায় সে তখন সে টাকাগুলো রেখে দেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু সেই জড়িবুটিগুলো এনে তাকে খাইয়েন। সু চলে যাবে, ফ্যাং তার হাত ধরে ফেলে আর বলে, তুমি যে পানি আমাকে খাইয়েছিলে আমাকে বলো, তুমি সে পানি কোথা থেকে নিয়েছিলে। সেখানে সু ভাবছিল আমি তাকে কি বা বলবো, আর সে তখন তাকে বলে, পর্বতের পেছনে একটা ঝর্ণা ছিল সেখান থেকে। আর সে বলে, আমি এখানে তোমার চিকিৎসা করার জন্য এসেছি, পানি সংগ্রহ করতে আসিনি। এ কথা বলে সে তখন সেখান থেকে যেতে শুরু করে। তারপর সে বাড়িতে চলে যায়। রাতে বাড়িতে আসার পর সে ভাবতে শুরু করে, সুপ্রিম ওয়াটার দিয়ে সবার চিকিৎসা করা সম্ভব, সবাই যেহেতু সে পানির মাধ্যমে সুস্থ হতে পারে, আমিও সেটা খেয়ে দেখতে পারি। তারপর সে পানি নিয়ে সে পানি খেতে শুরু করে, যাতে তার চেহারার মধ্যে যে জন্মদাগ আছে সেটা যাতে ভ্যানিশ হয়ে যায় আর সে সুন্দরী হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সুয়ের দাগ তো চলে গিয়েছিল, আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। সকালে উঠে যখন সে বের হয় তখন তার প্যারেন্টসরাও তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার চেহারার দাগ আর ছিল না, আর সে এখন অনেক বেশি সুন্দরী হয়ে গিয়েছিল। তারা তো হতবাক হয়ে সুকে দেখতে শুরু করে। সু বলতে শুরু করে, আমার জন্মদাগ চলে গেছে, এখন কি আমাকে সুন্দর লাগছে? তখন তারা বলে হ্যাঁ। তখন সে তার প্যারেন্টসকে বলতে শুরু করে, আমার ভবিষ্যৎ নিয়ে আপনারা অনেক বেশি টেনশনে ছিলেন, এখন একদমই চিন্তা করবেন না, সবকিছু আমি নিজেই হ্যান্ডেল করে নিব। তারপর আমরা দেখতে পাই সে মিট কেনার জন্য বাজারে গিয়েছিল, আর সেখান থেকে মাংস কিনতে শুরু করে। সে আঙ্কেল অনেক বেশি ভালো ছিল, তখন তাকে মাংস দিতে শুরু করে, তাছাড়া তাকে বাড়তি কিছু জিনিস দেয় আর বলে এগুলো কিভাবে রান্না করতে হবে। তারপর সে যখন যাচ্ছিল তখনই সেই জায়গায় তার কাজিন চলে আসে, আর সে তো সুকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। সু তখন তাকেই মেরে বসে। তার কাজিন তার কাছ থেকে মাংস চুরি করার চেষ্টা করেছিল। সু তাকে বলতে শুরু করে, এখন আমাদের পরিবার আলাদা হয়ে গেছে, কিন্তু সে বলে, কিন্তু তোমার সাথে আমাদের সম্পর্ক আছে। তখন সে আঙ্কেলও সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি করছো? তখন সে বলতে শুরু করে, সে আমাদেরকে মাংস দিচ্ছে না। আঙ্কেল তখন সুয়ের কাজিনকে বকতে শুরু করে। সু বলে, আমরা আমাদের পরিবার আলাদা করে ফেলেছি। তখন সে বলে, আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করব। সু তখন আঙ্কেলকে ধন্যবাদ জানাতে শুরু করে, কারণ সে তাকে সাহায্য করেছিল। আঙ্কেল বলে, আমরা তো প্রতিবেশী, আমি তোমাকে সাহায্য করতেই পারি, এটা আমার দায়িত্ব ছিল, তাই ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। তারপর সে ভিলেজ চিপের কাছে চলে যায়, সে আসলে হিসাব কিতাব করছিল। সু তার কাছে চলে যায় আর তাকে বলে, আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। আর সে ভিলেজ চিপকে মাংস দিতে শুরু করে, কিন্তু সে সেটা নিতে চাচ্ছিল না আর বলে, তুমি কেন এটা এনেছো? তারপর সে সুকে জিজ্ঞেস করে, কি কারণে এসেছো আমাকে বলো। সু তখন তাকে বলতে শুরু করে, আসলে আমি জমি কেনার জন্য এসেছিলাম। তখন সে জমির দাম বলতে শুরু করে। তখন সে বলে, ও আচ্ছা, এত টাকা লাগবে। সেখানে ভিলেজ চিপ ভাবছিল তার কাছে হয়তো এত টাকা নেই। ভিলেজ চিপ তখন তাকে আরেকটা জমি দেখাতে শুরু করে আর বলে, এত টাকা কমে তুমি এটা কিনতে পারবে, আর তোমার যদি কিছু টাকা ঋণ দরকার আমি তোমাকে দিতে পারি। সু তখন তার কাছ থেকে টাকা বের করতে শুরু করে, কারণ ফ্যাংয়ের মা তাকে অনেকগুলো টাকা দিয়েছিল, সেগুলো দিয়ে সে জমি কিনতে এসেছে। অন্যদিকে আমরা সুয়ের মাকে দেখতে পাই, আবারও তার কাছে দাদি চলে এসেছিল আর তাকে মারছিল। তার শাশুড়ি তাকে মারছিল আর বলছিল, তুমি একলা মাংস খাচ্ছ, আমাদের কেন দিচ্ছ না, আমাদের অংশ কোথায়? সুয়ের ভাই থামানোর চেষ্টা করলে সে সুয়ের ভাইকেও মারছিল। সু যখন বাড়িতে এসে দেখতে পায় যে তার দাদি এরকম ভাবে তাদেরকে মারছে, তখন তো সে অনেক বেশি রেগে যায়। সু তার মাকে ওঠায় আর তার দাদিকে বলতে শুরু করে, আপনি এরকম ভাবে শুধরাবেন না, আবারও আমার মাকে মারার জন্য চলে এসেছেন, আপনি এখন অনেক বেশি সীমা অতিক্রম করে ফেলছেন, তাই এবার শিক্ষা দিতেই হবে। সু তখন রেগে তার দাদির উপর বসে পড়ে আর তাকে মারতে শুরু করে। সু তাকে থাপ্পড় মারছিল আর বলছিল, এ থাপ্পড় আমার মাকে মারার জন্য, এ থাপ্পড় আমাকে মারার জন্য, আর এ থাপ্পড় আমার ভাইকে মারার জন্য। তার দাদি বলছিল, প্লিজ তুমি আমাকে আর মেরো না। তখন
সে বলে, এবার আপনি ব্যথা পাচ্ছেন? তারপরও তার দাদি তাকে বলতে শুরু করে, তুমি দুর্ভাগ্য বয়ে নিয়ে আসো আর তোমার মাও। সু তার মাকে দেখতে শুরু করে। হঠাৎ করে সে এরকম নাটক করছিল, এরকম ভাবে যে তার দাদি তাকে ধাক্কা দিয়েছে আর সে দূরে এসে পড়ে গেছে। আর সে তো কান্নাকাটি করতে শুরু করে আর বলে, দেখো কিরকম শাশুড়ি আমার মাকে এত বেশি মেরেছে। সেখানে কান্নাকাটি করে সে সবাইকে একত্র করে ফেলে। সেখানে তার মা এবং ভাই তো কান্নাকাটি করছিল, সেখানে তার মা অজ্ঞান হয়ে যায়। সু তখন কান্নাকাটি করে বলতে শুরু করে, আমার দাদিমা আমার মাকে এত বেশি মেরেছে, আমার মা তো অজ্ঞানী হয়ে গেল। সবাই তো বলতে শুরু করে, তার দাদি আসলে অনেক বেশি খারাপ। আমি তো শুনেছিলাম আগের বার তার মরার অবস্থা হয়ে গিয়েছিল, কারণ তার শাশুড়ি তাকে অনেক বেশি মেরেছিল। তারপরও তার দাদির অ্যাটিটিউড কম হয় না। তখন ভিলেজ চিফ সেখানে চলে আসে আর বলে, এই বাচ্চাটা আমার কাছ থেকে টাকা নিয়েছিল, তাহলে আপনি কেন এত বেশি নাটক করছেন? তখন সে উঠতে শুরু করে। তখন দাদি উঠে বলতে শুরু করে, আমি দেখেছিলাম সে এত কিছু কিনে তারপর যাচ্ছিল এবং তার কাছে এতগুলো টাকা ছিল। আর রেগে তাকে দেখতে শুরু করে। সু তখন বলতে শুরু করে, দেখো আমার দাদি উঠে গেছে, এর মানে সে এতক্ষণ নাটক করছিল যে আমি তাকে নির্যাতন করেছি। আঙ্কেল এসে বলতে শুরু করে, আপনি কেন এই ছোট মেয়েটাকে এত বেশি মারছেন? সু তো সেখানে বলতে শুরু করে, আঙ্কেল তাকে কোনো কিছুই বলবেন না, কারণ সে কোনো কিছুই বুঝতে চায় না। তাকে যদি আপনি কোনো কিছু বলেনও তারপরও সে আমাকে মারবে। তার দাদি রেগে তাকে দেখতে শুরু করে। তখন সে ভিলেজ চিফের কাছে চলে যায় আর বলে, দেখুন সে আমাদের বাড়িতে এসে কী সব ঝামেলা করছে। আমরা এত কষ্ট করে এত কিছু জিনিস নিয়েছিলাম, এগুলোকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আর আমার মাকেই দেখুন, এত বেশি মার খাওয়ার পর আমার মায়ের অবস্থা কি হয়েছে। তার এখন মাত্র জ্ঞান ফিরল, মার খাওয়ার পর সে তো অজ্ঞানী হয়ে গিয়েছিল। আমরা অনেক দিন এসব টাকা জমিয়ে তারপরে এসব জিনিসপত্র কিনেছিলাম। মিলে ছেড়েও তখন আশেপাশের সব কিছু দেখতে শুরু করে আর বলছিল, এরকম ভাবে এত সহজে তাকে ছাড়া উচিত হবে না। এসব কিছু দূর থেকে ফ্যাং দেখছিল আর হাসছিল। সো সেখানে বলতে শুরু করে, দাদিমাকে তো কিছু টাকা দিতেই হবে। ভিলেজ হেডও তখন তার কাছে টাকা চাইতে শুরু করে। তখন সে বাধ্য হয়ে কিছু টাকা দিতে শুরু করে আর তারপর চলে যায়। ফ্যাং তার লোকদেরকে বলতে শুরু করে, আমি তোমাকে বলেছিলাম তার ব্যাপারে খোঁজ নিতে, তোমরা কি খোঁজ নিয়েছো? সেখানে একজন লোক তাকে বলতে শুরু করে, তার দাদিমা তাকে অনেক বেশি মেরেছিল, একবার তো তার মরার অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু সে তো আগে অনেক বেশি ভীতু ছিল, কিন্তু এখন অনেক বেশি সাহসী হয়ে গেছে। এসব শুনে সেও তখন বাড়িতে চলে যায়। তারপর আমরা দেখতে পাই সু আবারও তাকে চিকিৎসা করার জন্য গিয়েছিল। ফ্যাং তো সুকে জিজ্ঞেস করে, আমার শরীরের পয়জন কিভাবে ঠিক হবে, কয়দিন সময় লাগবে? সু তাকে বলে, নির্দিষ্টভাবে বলা যাবে না, 1 মাস সময়ও লাগতে পারে, আবার 1 বছরও সময় লাগতে পারে। সু তাকে বলে, তোমার নিজের খেয়াল অনেক ভালোভাবেই রাখতে হবে, আর এ জায়গায় কি কি লাগবে এবং কি কি করতে হবে সবকিছু আমি লিখে দিয়েছি। সু তাকে বলে, আমার কাছে এত সময় নেই যে সবকিছু আমি একত্র করব, তাই আপনারা একত্র করে আমাকে দিবেন, তারপর আমি ওষুধ বানাবো। তারপর সে ওষুধ আপনারা ফ্যাংকে খাওয়াবেন, তাই এসব কিছু আপনাদেরই জোগাড় করতে হবে। ফ্যাংয়ের মায়ের কাছে তো সুকে অনেক বেশি ভালো লাগছিল, সে সুকে টাকাও দেয়। তারপর সু বাড়িতে চলে যায়। আমরা সুয়ের ভাইকে দেখতে পাই। দাদি আজকে অনেক তামাশা করেছিল, তাই তার মুড অনেক বেশি খারাপ। সেখানে সুয়ের বাবা বলতে শুরু করে, মায়ের সাথে গিয়ে কথা বলতে হবে, সে কি সব সময় এরকমই করবে? সুয়ের মা তাকে বলে, না থাক, কিছু বলার দরকার নেই। সু সেখানে চলে আসে আর বলে, আজকে আমি অনেক মজার একটা খাবার বানিয়েছি, আপনারা কখনোই এই খাবার খাননি। তারপর সে মডার্ন দুনিয়ার মতো অনেক ধরনের খাবার বানিয়ে নিয়ে আসে আর সবাইকে খেতে বলছিল। সেখানে তার বাবা ভাবছিল সে তো অনেক কষ্ট করে খাবার বানিয়েছে, কিন্তু খাবার হয়তো বেশি একটা ভালো হয়নি, এসব ভেবে সে খাবার খাচ্ছিল না। কিন্তু সু বলায় তখন তারা খাবার খেতে শুরু করে। তাদের কাছে খাবার অনেক বেশি ভালো লাগছিল। তার মা তো তাকে বলতে শুরু করে, খাবার তো আমার থেকেও বেশি মজা করে তুমি রান্না করেছো। তার বাবা শকড হয়ে তাকে জিজ্ঞেস করে, এরকম ভাবে খাবার রান্না করা তুমি কোথায় শিখেছো? সু কিছু একটা বাহানা করে আর বলে, আমি আজকে চেষ্টা করেছিলাম, ভাবতে পারিনি এত বেশি মজা হবে। তার ভাইও তাকে বলছিল, এত ভালো খাবার আমি কখনোই খাইনি। তারা সবাই মজা করে খাবার এনজয় করছিল। সু বলে, আপনারা চিন্তা করবেন না, আমার সব গুণ এখন আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তারপরে সিনে আমরা দেখতে পাই সে তার বাবার সাথে বাইরে গিয়েছিল। তার বাবা তাকে ছেড়ে একটা জায়গায় যায় এবং তাকে একটা জায়গায় বাইরে রেখে যায়। আর সে সুকে বলতে শুরু করে, তুমি এই জায়গায় থেকো, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। সু তখন বলে, ঠিক আছে। সু তারপর বাইরে প্রেস্টিজ দেখতে পায় আর সে বলছিল, আমি এটা ট্রাই করতে চাই। ওয়ার্কার তাকে বলতে শুরু করে, তুমি এভাবে কিভাবে খেতে পারো? তখনই সেখানে ওয়ার্কার চলে আসে। দোকানের মালিক এসে বলতে শুরু করে, এগুলোকে আমরা ট্রাই করার জন্য রেখেছি। সু তাকে বলে, যদি আমি টেস্টই না করি তাহলে কিভাবে জানবো যে এটা মজা নাকি খারাপ? আর আমি খেয়ে যদি চিল্লিয়ে চিল্লিয়ে বলি এটা অনেক বেশি মজা, তাহলে সবাই এখানে খাওয়ার জন্য চলে আসবে। এক কথায় বলতে গেলে বিজ্ঞাপন হয়ে যাবে। দোকানদার বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে, তুমি ট্রাই করে দেখতে পারো, আমাদের দোকানের প্রেস্টিজ সব থেকে বেশি মজা। সু তাকে বলে, কিন্তু খাবার খেলেই কিন্তু বোঝা যায় সেটা মজা নাকি মজা না। দোকানের মালিক বলে, আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে দেখতে পারো। সু তখন ভাবতে শুরু করে, যত দাম তারা ধরেছে খাবারের চেয়ে দাম একটু বেশি হয়ে গেছে, আর দামের তুলনায় খাবারটা একটু মজা লাগলো না। সু তাই দোকানের মালিককে বলতে শুরু করে, আমার পেস্ট্রি যদি এর থেকেও মজা হয় তাহলে।
দোকানের মালিক লি বলতে শুরু করে, এটা কিভাবে হতে পারে? আমাদের প্রেস্টিজ সব থেকে বেশি মজা, আর তুমি বলছো এটা নাকি তুমি তার থেকেও বেশি মজা বানাতে পারো? এটা তো হতেই পারে না। সু তখন তাকে বলে, তুমি যদি তোমার দোকানকে বড় করতে চাও, ফেমাস করতে চাও, তাহলে তুমি আমার কথা শোনো। লি বলে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? সু বলে, আমার সাথে কাজ করলেই তো বুঝতে পারবে। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে আসো আর প্রেস্টিজ বানিয়ে খাওয়াও, আমিও দেখি কত মজা। সু তারপর শপের ভেতরে যেতে শুরু করে এবং তাকে প্রেস্টিজ বানিয়ে খাওয়ায়। সেখানে তো দোকানদারের সেই প্রেস্টিজ অনেক বেশি ভালো লাগে। ততক্ষণে সেখানে তার বাবাও চলে আসে আর তাকে বলে, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি চলো, পেপার আমি নিয়ে নিয়েছি। তার বাবা সেখানে তাকে জিজ্ঞেস করছিল, তুমি এই প্রেস্টিজের দোকানের সামনে কি করছিলে? কিন্তু সে তার বাবাকে কোনো কিছু বলে না। অন্যদিকে আমাদেরকে ফ্যাংকে দেখানো হয়। সু তো ফ্যাংয়ের কাছে পৌঁছে গিয়েছিল আর তাকে বলছিল এবার চিকিৎসা করার জন্য জামা খুলতে হবে, আর সে একটা নিডল বের করে। সুই দেখে তো ফ্যাং অনেক বেশি অবাক হয়। সেই জায়গায় ফ্যাংয়ের মাও সেখান থেকে চলে যায় যাতে তারা ভালোভাবে চিকিৎসা করতে পারে। সু ফ্যাংকে বলতে শুরু করে, আমি তোমার ডাক্তার, তাই তোমাকে জামা খুলতেই হবে চিকিৎসা করতে, কারণ পয়জন ঠিক করা এতটাও সোজা না। আর সে তখন একটা মোমবাতি জ্বালায়। সেখানে ফ্যাং তাকে বলে, এরকম ভাবে কি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব? সু তাকে বলে, হ্যাঁ এটাই শেষ চিকিৎসা, তারপর তুমি সুস্থ হয়ে যাবে। ফ্যাং তখন তার জামা খুলতে শুরু করে। সু তখন সেই সুইটা গরম করছিল এবং তাকে সে নিডল দিয়ে চিকিৎসা করছিল। ফ্যাং প্রথমবার এরকম ভাবে চিকিৎসা করাচ্ছিল, তাই তার অনেক বেশি ব্যথা লাগছিল। সুয়ের কাজ শেষ হলে সে তখন দূরে গিয়ে বসে পড়ে আর সে তখন তাকে জিজ্ঞেস করছিল, তোমার কি শরীরে হিট ফিল হচ্ছে? ফ্যাং তাকে বলে, হ্যাঁ আমার তো এরকমই লাগছে। তখন সে তাকে আবারও ওষুধ লিখে দিতে শুরু করে। সু তখন আবারও সুই ব্যবহার করে তার হাত থেকে একটু রক্ত বের করে, আবার সে সুই গরম করতে শুরু করে। আর সে তখন তাকে প্রেসক্রিপশন লিখে দিতে শুরু করে আর বলে, এটাই শেষ চিকিৎসা ছিল, যা এখন হয়ে গেছে। ফ্যাং তো খুশি হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। সু চলে যাওয়ার পর সে তার মাকে বলছিল, মা যতটুকু সম্ভব তাকে তুমি সাহায্য করবে। ফ্যাং এর মাও তখন রাজি হয়ে যায় আর সে বুঝতে পারে তার ছেলে তাকে পছন্দ করে। অন্যদিকে সু একটা বাড়ি বানানোর জন্য কনস্ট্রাকশন ওয়ালাকে দিচ্ছিল আর বলছিল এরকম ডিজাইন বানাতে। সেখানে সে লোকটা বলতে শুরু করে, যে ডিজাইন তুমি বানিয়েছো এটা তো অনেক বেশি কঠিন, এটা আমরা পারবো না বানাতে। কথা বলে সে চলে যায়। অন্যদিকে সেখানে দোকানের মালিক লি চলে আসে আর তাকে বলে, যে প্রেস্টিজের ব্যাপারে আমাদেরকে বলেছিলে সেটা অনেক ভালো সেল হচ্ছে। সু তাকে বলে, আমি তো আগেই বলেছিলাম তোমাদের প্রেস্টিজের থেকে আমি যেটা বানাবো সেটা বেশি মজাদার। সুকে তখন লি বলে, তুমি যা বলেছো এখন আমি বুঝতে পারছি, কিন্তু তুমি প্রফিট একটু কমাও। সু তাকে বলতে শুরু করে, 40% কম আমি নিব না, আমার তো মুনাফা 40%ই চাই। লি তখন বলে, তাহলে কিন্তু পুরো রেসিপি আমাদেরকে দিতে হবে। তখন সে বলে, ঠিক আছে। সু বলে, ঠিক আছে আমি তোমাদেরকে সে রেসিপি দিয়ে দিব, কিন্তু 40% মুনাফা দিতে হবে। তখন সেও রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে একটা পেপারের মধ্যে সাইন করে কন্ট্রাক্ট করে ফেলে আর বলে, এবার দেখবে আমাদের বিজনেস কত বেশি ভালো হয়। অন্যদিকে সেখানে ফ্যাংয়ের মা চলে আসে আর তাকে বলে, তুমি নাকি ঘর বানাতে চাচ্ছ? সু তাকে হ্যাঁ বলে আর ঘরের ডিজাইন দেখাতে শুরু করে। তখন ফ্যাংয়ের মা তাকে বলে, আমাকে ফ্যাং বলেছে তোমাকে যতটুকু সম্ভব সাহায্য করতে, কারণ তুমি তার জীবন বাঁচিয়েছ। আমাদের কাছে কয়েকজন লোক আছে যারা এরকম ডিজাইনের ঘর বানাতে পারবে। তখন সু অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে তাকে সাহায্য করতে চাইছে। তারপরে সিনে আমরা দেখতে পাই, পরের সিনে সুয়ের ভাই সুয়ের বানানো ডিজাইন দেখতে পায় আর তাকে বলে, তুমি কি আমাকে শিখাবে কিভাবে এরকম ভাবে ড্রয়িং করতে হয়? সু তখন তার ভাইকে শিখাতে শুরু করে কিভাবে সেরকম ভাবে আর্ট করবে। তার ভাই তখন ড্র করতে শুরু করে আর সে তখন তাকে বলছিল কিভাবে করতে হবে। সু বলতে শুরু করে, যে এই জায়গায় গ্রামের সবাই আমরা সবজি চাষ করি, সেই জায়গায় আমরা যেতে পারছি না, কারণ জানা গেছে সেই জায়গায় একটা ভাল্লুক আছে। সু বলে, আমি সে ভাল্লুককে সাহায্য করতে পারবো। সুয়ের বাবা তাকে বলতে শুরু করে, এটা সম্ভব না, কারণ গ্রামের সবাই চেষ্টা করেছিল কিন্তু সেটাকে সাহায্য করতে কেউই পারেনি। সু ভাবছিল অনেক বড় একটা গর্ত করবে আর সেই জায়গায় ভাল্লুক পড়ে যাবে আর তারা ভাল্লুককে সাহায্য করে ফেলবে। সু তখন তার বাবাকে বলতে শুরু করে, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমার কিছুই হবে না। সে অনেক বেশি রিকোয়েস্ট করছিল। তখন তার বাবাও রাজি হয়ে যায় আর সে সুকে বলছিল, যাই করো না কেন সামলে করবে। সুয়ের মা তখন পুতুল বানিয়ে নিয়ে আসে আর বলে, দেখো তো তুমি যেরকম বলেছিলে সেরকম হয়েছে কিনা। সু তার মাকে বলতে শুরু করে, মা অনেক বেশি সুন্দর হয়েছে, যেরকম বলেছিলাম সেরকমই হয়েছে, এটা অনেক বেশি বিক্রি হবে। সু সেখানে দেখতে পায় তার ভাই তো অনেক ভালো আর্ট করছিল। তারপর সে এডমিশনের জন্য তার ভাইকে নিয়ে যায়। সেখানে এডমিশন নেওয়ার লোকটা তো ঘুমিয়েছিল, কারণ বেশিরভাগ মানুষই সেখানে আসে না এডমিশন নিতে, খুব কম মানুষই আসতো। সু সেখানে বলতে শুরু করে, আমরা এডমিশন নেওয়ার জন্য এসেছি।
তখন টিচার তাদেরকে বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব, যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদের এডমিশন দিব। সে বলে, আমি না, আমার ভাই শুধু এডমিশন নিবে। তখন টিচার তার ভাইকে বলছিল সবার প্রথম ড্রয়িং করতে হবে। তখন সেও ড্রয়িং করার জন্য লেগে পড়ে। সু জানে তার ভাই অনেক ভালোই আর্ট করবে, কারণ সে তাকে শিখিয়েছে। টিচার তখন তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি তার বোন? তখন সে বলে হ্যাঁ, আর আর্ট করা আমি তাকে শিখিয়েছি। তারা কথা বলছিল, ততক্ষণে সেখানে তার ভাইও চলে আসে। টিচার অবাক হয়ে বলতে শুরু করে, তার তো খুব কম সময় লেগেছে, এত কম সময় সে কি বানালো? কিন্তু সে যখন তার ড্রয়িং দেখতে পায় তার কাছে অনেক বেশি ভালো লাগে। টিচার তখন সুকে বলতে শুরু করে, তুমি বললে তুমি তোমার ভাইকে শিখিয়েছো, তাহলে কি তুমি আমার একটা ছবি আর্ট করে দিতে পারবে? তুমি একটু চেষ্টা করে দেখতেই পারো, যদি আমার ছবি আঁকতে পারো। তখন সেও রাজি হয়ে যায় আর আর্টিস্ট করতে শুরু করে। তারপর টিচার যখন দেখতে পায় সে তার ছবি এত সুন্দর এঁকেছে, সে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তার অনেক বেশি প্রশংসা করে আর বলে, তুমি আসলে অনেক বেশি গুণবতী মেয়ে। টিচার তারপর তার ভাইকে অন্য ধরনের প্রশ্ন করতে শুরু করে হিসাব কিতাবের ব্যাপারে। সুয়ের ভাইও তখন ভালোভাবেই উত্তর দেয়। টিচারও তখন খুশি হয়ে যায় আর তাকে এডমিশন দিয়ে দেয়। সুয়ের ভাই এবং সু তারা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তারা দুজনেই চলে যায়। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ফ্যাংকে। ফ্যাংকে একজন লোক বলছিল, আপনি জানেন যে আপনাকে চিকিৎসা করতে এসেছিল, সে অনেক ভালো ড্রয়িংও করতে পারে। সে তো আজকে টিচারের ছবি এঁকেছিল, তার ছবি অনেক বেশি সুন্দর হয়েছিল। ততক্ষণে গার্ড এসে বলতে শুরু করে, সু এখানে এসেছে। সু তখন আবারও চলে আসে। এটা শেষবারের চিকিৎসা ছিল, একবার চেক করে সে চলে যাবে। সু তাকে চেক করে বুঝতে পারে তার পয়জন একদমই ঠিক হয়ে গেছে। তখন সে খুশি হয়ে তাকে বলতে শুরু করে, তুমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছো, কিন্তু এখনো তোমার শরীর দুর্বল, তাই এসব ওষুধ তোমাকে খেতে হবে। ফ্যাং তখন সুকে বলতে শুরু করে, এর মানে তোমার কাজ শেষ হয়ে গেছে? সু তাকে হ্যাঁ বলে। ফ্যাং তখন তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। সু বলে, আমি একজন ডাক্তার আর এটা আমার কাজ ছিল। সুয়েরও এখন আস্তে আস্তে ফ্যাংকে ভালো লাগছিল, তাই তারও খারাপ লাগছিল, কারণ আজকেই শেষ, তারপর সে তার সাথে দেখা করতে পারবে না। তাই সে স্যাড হয়ে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে সে স্পিরিচুয়াল ওয়াটার তাকে দিয়ে যায়। ফ্যাং তখন সেটা দেখতে শুরু করে আর স্মাইল করছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই সে একটা দোকানের মধ্যে প্রবেশ করেছিল। সু সে দোকানে কিছু বিক্রি করার জন্য গিয়েছিল, কিন্তু সে গিয়ে দেখতে পায় সে জায়গায় তো লি আছে, মানে এই দোকানের মালিকও আসলে লি ছিল। শৌলিকে বলতে শুরু করে, এর মানে দোকানের মালিকও তুমি? আমি তো জানতাম না যে এই রেস্টুরেন্টও তোমার। লিদাকে বলে, এই জায়গায় বিজনেস করার তোমার কাছে কি কোনো আইডিয়া আছে? সে বলে, হ্যাঁ আমার কাছে অনেক আইডিয়া আছে, এর থেকে ভালো খাবার আমি বানাতে পারবো। দোকানদার বলছিল, সত্যি? তখন সে বলে, হ্যাঁ আসো, আমি তোমাকে খাবার বানিয়ে খাওয়াচ্ছি, তারপর বলবে। তারপর সে রান্নাঘরে গিয়ে নতুন ধরনের একটা খাবার বানাতে শুরু করে। তারা তো ভাবছিল খাবারটা কি মজা হবে নাকি অনেক বেশি খারাপ হবে, তার অনেক চিন্তাই ছিল। সু বলে, খাবারটা অনেক বেশি মজা হবে, না খেলে বুঝবে কিভাবে। তখন সুয়ের এত বেশি জোরাজোরিতে তারাও খাবার খেতে শুরু করে, তাদের কাছে খাবারটা অনেক বেশি ভালো লাগে। তারা তো সুয়ের খাবারের অনেক বেশি প্রশংসা করতে শুরু করে। সু বলে, আমি আগেই বলেছিলাম খাবার অনেক মজা হয়েছে। লিদাকে বলে, তুমি আসলে অনেক বেশি দুর্দান্ত, তুমি সবকিছুই পারো। সু ভাবছিল এটা তো অনেক ছোট একটা গুণ, কারণ আমি তো সেই জায়গায় ডাক্তারি করতাম আর কিছু কিছু খাবার আমি বানাতে পারি, কিন্তু ভাবতে পারিনি ছোট ছোট গুণগুলো এখন আমাকে এত বেশি ফায়দা দিচ্ছে। তারপর সে আবারও তাকে রেসিপি দিয়ে যায় আর সে 40% করে মুনাফা নেয়। কিন্তু সে যাওয়ার আগে তাকে পুতুল দেখাতে শুরু করে আর বলে, রেস্টুরেন্টের মধ্যে ঝুলিয়ে দাও, শো পিসের মতো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, তাছাড়া সবাই এটা কিনতে চাইবে, এটা বিক্রি করেও আমরা কিছু টাকা ইনকাম করতে পারবো। তারপর তারা দুজনে আবার কোনো বিজনেস আইডিয়া নিয়ে কথা বলছিল। অন্যদিকে আমাদেরকে ফ্যাংকে দেখানো হয় সে সেখানে কারো আসার জন্য অপেক্ষা করছিল। সবাই সেখানে ফ্যাংকে মাস্টার ফ্যাং বলে চিনত, কিন্তু সে আসলে একজন রাজকুমার ছিল। গার্ড এসে বলতে শুরু করে, রাজার অবস্থা অনেক বেশি খারাপ, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে প্যালেসে যেতে হবে। তখন সে বলতে শুরু করে, ঠিক আছে, আমি একটা ডাক্তারের ব্যবস্থা করছি যাতে সে রাজাকে চেক করতে পারে। গার্ড তাকে বলে, রাজার অবস্থা অনেক বেশি খারাপ, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি তার সাথে গিয়ে দেখা করুন। অন্যদিকে সু বাড়িতে গিয়ে তার প্যারেন্টসকে বলছিল সে আজকে কি করেছে। সু তারপর তার মাকে টাকা দিতে শুরু করে। তার মা তো এতগুলো টাকা দিয়ে হতবাক হয়ে যায়। সু বলে, সবকিছু আমার বিজনেসের টাকা। আমরা দেখতে পাই সেই জায়গায় লিও চলে এসেছিল অনেক ধরনের উপহার নিয়ে। সুয়ের বাবা ভাবছিল তাদের মধ্যে কি কোনো কিছু আছে নাকি। সু ভাবছিল সে আমার জন্য এতগুলো উপহার নিয়ে এসেছে, কি জানি আমার প্যারেন্টসরা এসব নিয়ে কি ভাববে। তাই সে বাইরে গিয়ে লিয়ের সাথে কথা বলতে শুরু করে। লি তাকে বলে, তুমি জানো তুমি যে ডিশের ব্যাপারে বলেছিলে সেটা কত বেশি বিক্রি হয়েছে?
সু তো শকড হয়ে তাকে জিজ্ঞেস করে কত টাকা। তখন সে অনেকগুলো টাকা বের করে এবং তাকে দেয়। সু নিজেও আসলে ভাবতে পারেনি তার এই ডিশের কারণে এতগুলো টাকা বিক্রি হবে। লি তাকে বলে তোমার কারণে আমাদের অনেক বেশি বিক্রি হয়েছে, তাই আমি এখানে এসেছিলাম তোমাকে উপহার দিতে। আর সে সুকে তার অবস্থার ব্যাপারে বলছিল আর বলছিল মনে হচ্ছে আমি বেশি দিন বাঁচবো না, আমার অবস্থা অনেক বেশি খারাপ। সু তখন তাকে চেক করতে শুরু করে আর সে ভাবে তার অবস্থা তো আসলে অনেক বেশি খারাপ, আর সে ভাবে সুপ্রিম ওয়াটার দিয়েই তাকে সুস্থ করা সম্ভব। লি বলছিল আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কেউই আমাকে সুস্থ করতে পারেনি। সু তখন তাকে সুপ্রিম ওয়াটার দিতে শুরু করে আর বলে তুমি এটা খেয়ে নিও তাহলেই সুস্থ হয়ে যাবে। লি তো এটা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে তখন তার কাছ থেকে সে ওয়াটার নিয়ে নেয়। তখন সে আবারও তাকে জিজ্ঞেস করে সত্যি? সু তাকে বলে হ্যাঁ তুমি সত্যিই সুস্থ হয়ে যাবে। তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সু তার প্যারেন্টসকে আবার অনেকগুলো টাকা পয়সা দেখাতে শুরু করে যে টাকা তাকে লি দিয়েছিল। তার প্যারেন্টস অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তাদের অবস্থা এখন আগের মতো এত বেশি খারাপ না। সুয়ের বাবা সে টাকা নিয়ে নেয় আর বলে এই টাকা দিয়ে আমি জমি কিনবো। তারপর সকালবেলা সে তার মেয়েকে বলছিল আমি সে জমির ব্যাপারে কথা বলেছি, সে জমি কিনলে আমাদের অনেক বেশি লাভ হবে, আমরা সেই জায়গায় অনেক ভালোভাবে চাষবাস করতে পারবো। আর আমি কথা বলে এসেছি খুব শীঘ্রই সব কিছু আমাদের নামে হয়ে যাবে। তারা সবাই তো অনেক বেশি খুশি। অন্যদিকে আমরা রাজকুমার ফ্যাংকে দেখতে পাই। গার্ড আবারও তাকে জিজ্ঞেস করেছিল আপনি কি ফিরে যাবেন প্যালেসে নাকি যাবেন না? আপনার বাবার শেষ সময় চলছে, আপনি কি তাকে দেখতে যাবেন না? সে আপনার কথা অনেক বেশি মনে করছে। তখনই সু সেখানে চলে আসে আর সেখানে গার্ডকে বলতে শুনে নেয় যে গার্ড তাকে রাজকুমার বলছিল, আর সে বুঝতে পারে সে আসলে একজন রাজকুমার। সু বলে রাজার অবস্থা যদি এত বেশি খারাপ হয় আমি যেতে পারি চিকিৎসা করার জন্য। তখন তো ফ্যাং অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে তাকে বলতেই যাচ্ছিল। তারপর সে বাড়িতে চলে যায় আর তার প্যারেন্টসকে সবকিছু বলতে শুরু করে আর বলে সে কিছুদিনের জন্য একটা জায়গায় যাবে। তার বাবা তাকে বলতে শুরু করে তুমি কেন এত বেশি দূরে যাবে? তখন সে বলে সে রাজার চিকিৎসা করতে যাবে। তাকে তার প্যারেন্টসরা একলা দিতে চাচ্ছিল না, বলছিল তোমার ভাইকে নিয়ে যাও, কিন্তু সু তাদেরকে বোঝায় আর বলে আমার সাথে মাস্টার ফ্যাং আছে তাই কোনো কিছুই হবে না। তারপর আমরা দেখতে পাই সে লিয়ের ক্যারেজে ছিল, তারা তার ক্যারেজে করেই যাচ্ছিল কারণ সে তো অনেক বেশি বড় লোক। লি, ফ্যাং এবং সু তারা তিনজনই একসাথে প্যালেসে চলে যায়। রাজকুমার প্যালেসে গিয়ে সবাইকে বলতে শুরু করে সু রাজার চিকিৎসা করবে। সেখানে একজন মহিলা বলতে শুরু করে তোমার বয়স তো অনেক বেশি কম, তুমি কিভাবে চিকিৎসা করতে পারো? তুমি তো অনেক বেশি গুণবতী, তাই তো এত ছোট বয়সে সবকিছুই পারো। সামনে থাকা একজন লোক বলতে শুরু করে সে চিকিৎসা করবে। লি বলে সে আমারও চিকিৎসা করেছে, দেখো এখন আমি সুস্থ। কিন্তু সে লোকটা একদমই বিশ্বাস করতে চাচ্ছিল না আর বলছিল সে যদি আমার ওয়াইফের চিকিৎসা করতে পারে তাহলে আমি তাকে রাজাকে চিকিৎসা করতে দিব, আর আমি তখনই বুঝতে পারবো যে সুনামের মেয়েটা অনেক ভালো চিকিৎসা করতে পারে। তখন সে চলে যায় তার ওয়াইফের কাছে আর তাকে জিজ্ঞেস করছিল তার কি সমস্যা। সু তার সাথে কথা শুনে বুঝতে পারে তার আসলে পিরিয়ডের সমস্যা ছিল। তখন সে তাকে বলতে শুরু করে তার কি কি করতে হবে। সু তাকে বিবরণ দিয়ে সবকিছুই বোঝাতে শুরু করে। সেখানে সে মহিলাও তাকে তার কন্ডিশনের ব্যাপারে সবকিছু বলতে শুরু করে। সু তাকে বলে এটা কোনো বড় সমস্যা না, আমি যে জড়িবুটি দিব সেগুলো খেলেই সুস্থ হয়ে যাবেন। তখন সে লোকটা বলতে শুরু করে তুমি আমার ওয়াইফকেও সুস্থ করে দিয়েছো, এর মানে তুমি অনেক ভালো একজন ডাক্তার, তুমি এখন রাজাকেও চিকিৎসা করতে পারবে। ফ্যাংও সেখানে বলতে শুরু করে আমি তাকে অনেক বেশি বিশ্বাস করি, সে নিশ্চয়ই পারবে ইম্পেরিয়রকে সুস্থ করতে। তারপরে সিনে আমরা দেখতে পাই সে চলে যায় রাজার চিকিৎসা করার জন্য। সু তাকে দেখে ভাবতে শুরু করে তাকে যদি সুপ্রিম ওয়াটার খাওয়ানো হয় তাহলে সে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আর সে তখন তাকে খাওয়ানোর চেষ্টা করছিল। প্রথমত সে তাকে খাওয়াতে পারছিল না, কিন্তু সে কিছুক্ষণ পর তাকে খাওয়াতে পারে। সু তারপর অনেক বেশি চিন্তায় ছিল কারণ তার ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি কম ছিল। তখনই সেখানে দ্বিতীয় রাজকুমার চলে আসে আর বলে তো ছোট একটা মেয়ে আমাদের বাবার চিকিৎসা করবে, তাকে দিয়ে তোমরা চিকিৎসা করাচ্ছ, হতে পারে সে কোনো ভুল চিকিৎসা করে ফেলবে। ফ্যাং তাকে বলে তুমি বাবাকে বেশি ভালো করে রাখোনি, এই কারণেই তো সে এত বেশি অসুস্থ হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় রাজকুমার তো বলতে শুরু করে এই মেয়েকে বাইরে বের করো, সে কি চিকিৎসা করবে। সু তার ভাইকে বলে তাকে হাত লাগানোর চেষ্টাও করবে না, আমি তাকে নিয়ে এসেছি, আমি তাকে রক্ষা করব। তখনই রাজা সেই জায়গায় উঠে বসে পড়ে। রাজা জিজ্ঞেস করে যে এই জায়গায় কি চলছে। সবাই তখন রাজাকে দেখে নত হতে শুরু করে। রাজা সুকে দেখতে শুরু করে আর বলে এই ছোট মেয়েটা আমাকে বাঁচিয়েছে। সু তখন তাকে গ্রিট করতে শুরু করে। সু রাজাকে বলে আমি আপনাকে সুস্থ করেছি। রাজা তখন খুশি হয়ে যায় আর বলে তাকে পুরস্কার দেওয়া উচিত কারণ সে অনেক ভালো একটা কাজ করেছে। সু রাজাকে বলে আমি পুরস্কারের আশায় কোনো কিছুই করিনি, আমি শুধু চেয়েছিলাম আপনি সুস্থ হয়ে যান। রাজা ফ্যাংকে বলে তুমি তার সাথে বিয়ে করতে পারো। সু বাইরে এসে সে মহিলাকে একটা ক্রিম দিতে শুরু করে। সেখানে লি বলতে শুরু করে আমরা তো এই বিউটি ক্রিমেরও বিজনেস করতে পারি। সু তখন লিকে বলতে শুরু করে তুমি শুধু আমার কাছ থেকে বিজনেস আইডিয়াই নিতে থাকো, আর কি করবে। লি তাকে বলে অনেক বেশি প্রফিট হয়, আমি কি করব।
সুকে সে মহিলা বলছিল তুমি প্লিজ থেকে যাও, কিন্তু সু তাকে বলে যদি আমাদের কপালে থাকে আমাদের আবারও দেখা হবে। আমি আপনাকে যেরকম ভাবে করতে বলেছি সেরকমই করবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তাছাড়া আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। তারপর তো সু বাড়িতে চলে এসেছিল আর তার প্যারেন্টসকে সবকিছুই খুলে বলছিল কি হয়েছিল। তারপর সে ঘুমানোর জন্য তার রুমে চলে যায়। সে যখনই ঘুমিয়ে পড়বে সে বুঝতে পারে যে রুমের বাইরে কেউ এসেছে আর নক করছে। তখন তো সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবছিল এত রাত করে কে এসেছে। কোনো রকম ভাবে ভয় পেয়ে সে আস্তে আস্তে করে দরজা খোলে, কিন্তু দরজার বাইরে আর কেউ না, ফ্যাং ছিল। ফ্যাং তার সাথে কথা বলার জন্য এসেছিল। ফ্যাং আসলে তাকে তার ফিলিংস গুলো কনফেস করার জন্য এসেছিল, কারণ সে তাকে ভালোবাসতো। সুতাকে বলতে শুরু করে এত রাতে কি হয়েছে, তুমি এত রাতে চলে এসেছো। ফ্যাং তাকে বলতে শুরু করে তুমি নিশ্চয়ই জানো আমি তোমাকে পছন্দ করি, তুমি নিশ্চয়ই অনুভব করেছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমি এখন চাই তুমি আমাকে বিয়ে করো, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করতে চাই। সুতাকে বলে তুমি জানো তুমি কি বলছো, তোমার তো কনকুবাইন নিতে হবে, যেটা আমি একেবারেই মেনে নিতে পারবো না। ফ্যাং তাকে ওয়াদা করতে শুরু করে সে কখনোই কোনো কনকুবাইন নেবে না, তার জীবনে সেই শুধুমাত্র থাকবে। সুও তখন তার প্রপোজালে রাজি হয়ে যায়। তারপর আমাদের রাতের সিন দেখানো হয়, তাদের বিয়ের ব্যাপারে সবাই জেনে গিয়েছিল। সেই জায়গায় আমাদের নায়িকা সবকিছু প্ল্যান করেছিল এবং হটপট পার্টির আয়োজন করেছিল। সে তখন ফ্যাংয়ের মা ফ্যাংকে এবং তাছাড়া লি এবং তার পরিবারের সবাই মিলে সেই জায়গায় পার্টি করতে শুরু করে। সবাই সেই জায়গায় একটা পরিবারের মতো ছিল, রাজকুমারও তাকে সাহায্য করেছিল। সবাই মিলে মজা করে হটপট খেতে শুরু করে। সু বলছিল আপনারা এই রেসিপি কখনোই খাননি, খেয়ে বলুন কেমন হয়েছে। আর তাদেরকে দেখাচ্ছিল কিভাবে খাবার খেতে হয়, উঠিয়ে তারপর মশলার মধ্যে ডুবিয়ে তারপর খেতে হয়। যে লোকটা তাদের ঘর বানিয়েছিল সে লোকটা ওই পার্টির মধ্যে সামিল ছিল। তারা সবাই মিলে মজা করে খাবার খাচ্ছিল। তারপরের দিনেই আসলে তাদের বিয়ে ছিল। সেই জায়গায় লি এসেছিল অনেক ধরনের উপহার নিয়ে। সু মজা করে তাকে বলতে শুরু করে তুমি এতটুকু উপহার এনেছো। তখন সে বলে না, বাইরে আরো অনেক আছে। তারপর আমরা দেখতে পাই শুধু ফ্যাংয়ের সাথে দাঁড়িয়েছিল, তাদেরকে একসাথে অনেক ভালোই লাগছিল। তাদের বিয়ে তো হয়ে গিয়েছিল, তাছাড়া তাদের নতুন বাড়িও প্রস্তুত হয়ে গিয়েছিল, আর এখন তারা সে বাড়িতে শিফট হয়ে গেছে। সবাই তো সুকে উপহার দিয়ে তারপর চলে যাচ্ছিল। সুকে তার হাজবেন্ড বলতে শুরু করে তুমি তো মনে হচ্ছে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, এক বাড়ি থেকে আরেক বাড়িতে আমরা শিফট হলাম। সু তখন বলে হ্যাঁ অনেকগুলো কাজ ছিল, কিন্তু আমি অনেক বেশি খুশি তুমি আমার পাশে আছো, আমরা দুজনে মিলে সবকিছুই সামলে নিব। তাছাড়া এখন আমাদের বাড়ির সবকিছুই গোছানো হয়ে গেছে, এখন আমরা সুখে শান্তিতে ঘর করব। তারা কথাবার্তা বলছিল, সুয়ের প্যারেন্টস সেখানে চলে আসে। সুয়ের মা তার স্বামীকে থামায় আর বলে তারা এখন নিউ কাপল, তাদেরকে ডিস্টার্ব করবে না। তারপর তারা দরজা লাগিয়ে চলে যায়। এই সিনের সাথে সাথেই আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।